ছিল, তারা যথাসময়ে তথ্য সরবরাহে ফেল করেছে কিনা। আপনি ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেটাও আমাদের মধ্যে চর্চা আছে। তবে চূড়ান্ত মূল্যায়ন আমরা যখন সাক্ষাৎকারের অতিথি হয়ে আমন্ত্রিত হয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। জনাব ওবায়দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অনেক দিন পর আসলে আমরা দেখলাম যে এমন একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। আপনাদের দলের কর্মসূচি কি? দেখুন, আমাদের দলের কর্মসূচি যেটা স্বাভাবিক অবস্থা আমরা পালন করতে পারতাম, দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি, আমাদের মাসব্যাপী যে কর্মসূচি, এটা বাস্তবে অনেকটা প্রতীকী কর্মসূচিতে পরিণত হয়েছে। আমাদের বিরাট এক অংশ নেতা কর্মীদের জেলে আছে। আমাদের আরেকটি অংশ, মোস্টলি লিডার্স, এমপিস, মিনিস্টার্স, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, এদের একটি অংশ দেশে এবং দেশের অভ্যন্তরে আছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা প্রতিনিয়তই, যারা মব সন্ত্রাসের মধ্যে নিরাপত্তাহীন জীবন যাপন করছে। বাড়িঘর নেই, ভিটে মাটি নেই, এবং এই কর্মীদের কোন প্রকার নিরাপত্তা নেই, তাদের খাওয়া পড়ার নিশ্চয়তা নেই। আজকে আজ ওখানে তো কাল ওখানে, এরকম করে একটা জীবন, অনিশ্চিত জীবন আজকে এই তৃণমূলের কর্মীদের ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। কর্মসূচি তারা পালনের চেষ্টা করবে এবং যতটুকু সম্ভব বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সপরিবারে যে জাতীয় শোক দিবস, এই শোক দিবসের কর্মসূচি যতটা সম্ভব আমরা ততটা পালন করব। ঢাকায়, টুঙ্গিপাড়ায়, সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা এই কর্মসূচি আমাদের রয়েছে। শোভাযাত্রা করবে, শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ করবে, মানববন্ধন করবে,
কোথাও মিছিল করবে, শোক শোভাযাত্রা করবে, এবং জনাব কোথাও কোথাও জনাব ওবায়দুল কাদের, আপনাদের দল থেকে একটি ছাত্রলীগের স্টেটমেন্ট আমরা একটি পেয়েছি, এবং একই সাথে সজীব ওয়াজেদ জয়, আপনাদের দলীয় সভানেত্রীর অর্থাৎ বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় একটি স্টেটমেন্ট দিয়েছেন, 32 নম্বরে যাওয়ার জন্য বলেছেন। এদিকে আজকে আমরা দেখলাম যে বিএনপি অবস্থান কর্মসূচি নিয়েছে। এর আগে একাধিকবার 32 নম্বরে হামলা হয়েছে, অসংখ্য আহ, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, বাড়িটি এখন প্রায় ভস্মীভূত, এবং একটি পোড়া বাড়ি। তো এই বাড়িটিতে আসলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আপনি কি মনে করেন যে দলীয় নেতাকর্মী, যেখানে রাজনৈতিক দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে যারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, যারা এখন অনেক মামলার ভয়ে গৃহহীন, যে কোনো মুহূর্তেই এ ধরনের সহিংস পরিস্থিতি তো আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। তো এই অবস্থায় 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন কতটুকু আসলে আহ, আহ, মানে যৌক্তিক সিদ্ধান্ত? দেখুন, 15ই আগস্ট আমাদের ভালোবাসার অশ্রুঝরা, এটি আমাদের রক্তক্ষরণী। এর সঙ্গে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর আবেগ, ভালোবাসা, এক ধরনের আবিষ্ট আচ্ছন্নতা জড়িয়ে আছে। বিএনপি, এনসিপি বলুন, বিএনপি, জামাতে ইসলামী, আরো অনেকগুলো মিলিটেন্ট সংগঠন আছে। বাংলাদেশ তো এখন মৌলবাদীদের নিয়ন্ত্রণ চলছে। তারা ইউনূসের, দখলদার ইউনূসের নেতৃত্বে কর্তৃত্ববাদী শক্তি হিসেবে সরকারি পৃষ্ঠপোষকতায় অবতীর্ণ হচ্ছে। বিএনপি সম্পর্কে যে যেটাই বলুক, আমার ধারণা সবসময় একই রকম। আমি মনে করি ইউনূসের সঙ্গে যারা আছে, যেসব দল আছে, যেসব শক্তি আছে, they are on the same page against আওয়ামী লীগ, against শেখ হাসিনা। তারা সকলেই ক্ষমতার কামড়া কামড়ি আছে, ভাগ বাটোয়ারার প্রশ্ন আছে। তারপরে এক জায়গায় তারা ঐক্যবদ্ধ, সেটা হলো শেখ হাসিনাকে ঠেকাতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এবং ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে হবে। এই ব্যাপারে দে আর অল এট ওয়ান ভার্চুয়ালি। এখন তো নির্বাচনের একটি তারিখ ঘোষণা একটি সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। তো নির্বাচন হলে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি হবে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আহ, এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার না করবার ব্যাপারে ঐক্যমত পোষণ করছে। এই ঐকমত্য পোষণ করার কারণ অস্পষ্ট নয়, পরিষ্কার কারণ। কারণ বাংলাদেশে এখন জনমতের যে অবস্থা, বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষ আজ তাদের মুখের ভাষা পরিবর্তিত হয়ে গেছে। তারা আজ শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায়। তারা আবার
শাসন ক্ষমতা শেখ হাসিনাকে ফিরে পেতে চায়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের 52% পিপল, ভোটার্স, আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে। 22% দেখা গেল জামাতে ইসলামী, 14% বিএনপি, সদ্য গঠিত এনসিপি 3 to 4%। ধরে নিচ্ছি আপনার কথা মতো এই জরিপটি ধরে নিচ্ছি এই জরিপটি সঠিক। হ্যাঁ, আবার আমরা যদি নাগরিক কমিটির মাহমুদুল হক মান্না সাহেবও একটা ভিডিওতে বলেছেন যে 30-35% ভোট আওয়ামী লীগের রয়েছে। যত শতাংশই থাকুক, আওয়ামী লীগের একটা জনসমর্থন রয়েছে, কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চায় আবারও আহ, আপনার দলের সভানেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তো সে প্রক্রিয়াটি কি হবে? আপনারা তো অনেকেই এখন দেশের বাইরে, আপনার দলীয় সভানেত্রী এখন ভারতে, তো আপনাদের ফিরে আসার প্রক্রিয়াটি কি হবে? নির্বাচন না অন্য এখন কোনো? দেখো, আমরা তো নির্বাচনের দল। 70 সালেও লিগ্যাল ফ্রেমওয়ার্কের বঙ্গবন্ধু নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের বিচার। সেই সিদ্ধান্তই যে সঠিক ছিল 70-এর নির্বাচন, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ ওই নির্বাচনে জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটই বলে দিয়েছে স্বাধীনতার ঘোষণা করা বৈধ অধিকার কার কাছে আছে। এবং সেখানেই নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু। জনাব ওবায়দুল, আমি জানতে চাচ্ছিলাম, এখন আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, আবারও যদি আপনারা সরকার গঠন করতে হয় তাহলে তো একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন সকল রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগকে আর আপনি নির্বাচন। আমাকে কথা তো বলতে দিবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বলছি 70-এর নির্বাচন, আমরা নির্বাচনের দল। 70-এর নির্বাচনে যদি আমরা অংশ না নিতাম, বাংলাদেশের ইতিহাস ভিন্নতর কিছু হতে পারত। কার অধিকার ছিল স্বাধীনতা ঘোষণা? জনগণের ম্যান্ডেট যার কাছে ছিল তিনি হলেন বঙ্গবন্ধু। আমি বলছি আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা জনগণের দল, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। কাছে মানুষের ম্যান্ডেট পেতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। কিন্তু আপনি যা আমাদের কার্যকলাপ ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। আসলে ইউনূস এবং তার মিত্রদের অভিন্ন উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যাতে পরবর্তী নির্বাচনে অংশ না নিতে পারে, সে ব্যাপারে ক্ষেত্র প্রস্তুত করা। যে কারণে প্রহসনমূলক বিচার অনুষ্ঠিত হচ্ছে। আজকে স্পেশাল ট্রাইব্যুনাল নামে সেই অনেকেই বলছে যে, তথাকথিত জি, আমি আদালতে। আমি আপনাকে একটু বিনয়ের সাথে থামাচ্ছি। অনেকেই বলছে আপনার দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এই মুহূর্তে দেশে রয়েছেন, আপনাদের সবাই তো আর দেশ ছেড়ে চলে যাননি, কেউ কেউ আছেন, তো তাদেরকে কি স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত করছে, নাকি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে অংশ নিতে চায়? ডক্টর ইউনূসের অবৈধ সরকারের অধীনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে
যারাই নির্বাচনে অংশ নেই তারা আওয়ামী লীগের কেউ নয়। তাদেরকে আমরা আওয়ামী লীগ বলে কোনোদিনও স্বীকৃতি দেব না। এখন নতুন আজকে দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 300-র বেশি খুনের মামলা, নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের সকলের বিরুদ্ধে মামলা। এই অবস্থায় বাংলাদেশে তাদের উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করা। না, আপনি বলছেন যে জনপ্রিয়তায় আওয়ামী লীগ 50%-এরও বেশি জনপ্রিয় একটি দল। তো গত নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছেন। আপনার দল বিগত সরকারের ক্ষমতায় থেকে স্বতন্ত্র নির্বাচনে আপনার দলীয় প্রার্থীদের আপনারা বাধা দেননি। তাহলে এই বিপর্যয়ের সময় কেউ যদি স্বতন্ত্র করতে চায়, তাদেরকে আপনি কেন বাধা দেবেন? তখন তো কোনো অবৈধ সরকার ছিল না, অবৈধ নির্বাচন কমিশন ছিল না। এখন ইউনূসের সরকারই তো অবৈধ, এর কোনো জনগণের ম্যান্ডেট নেই, আনকনস্টিটিউশনাল, আনইলেক্টেড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ যে নির্বাচন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো বলছে আওয়ামী লীগ না থাকলে সেটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে? এই ইলেকশনের বৈধতা। তো কার অধীনে আপনারা নির্বাচন চান? কার অধীনে বা নির্বাচন প্রক্রিয়াটির ব্যাপারে আপনাদের তাহলে প্রস্তাবনা কি? আমরা দখলদার ইউনূসের নেতৃত্বে এখন যে প্রশাসন, এই প্রশাসনের অধীনে ইলেকশন করা সম্পূর্ণভাবে আমরা বিরোধী। আমরা চাই বাংলাদেশে একটা নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ একটা ইলেকশন হোক। নির্বাচন কমিশন বাংলাদেশের সংবিধানেই আছে কখন কি করতে হবে। নির্বাচন কিন্তু অ্যাবসলিউটলি কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে যে প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে, এর জন্য কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। অবশ্যই আমরা অবশ্যই। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে তো আমরা এখন যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন তো স্বাধীন। সেই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচন তাহলে অংশগ্রহণ করতে আগ্রহী? আমি বলছি যে সরকারই এখন অবৈধ, সেই সরকারের সৃষ্ট নির্বাচন কমিশনও অবৈধ। তাহলে প্রস্তাবনাটা কি? তত্ত্বাবধায়ক সরকার? সেটা সেরকম কোনো পরিস্থিতি আসলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। জাতীয় সিদ্ধান্ত জাতীয়ভাবে নেওয়া যাবে। এখন যে সাংবিধানিক কাঠামো বিরাজমান, এখানে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার পথে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের সংবিধানের বিধিবিধান মেনে চলে যে ইলেকশন হবে সেই ইলেকশন আমরা চাই। তো সেই দাবি তো
বিগত 16 বছর ধরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল করছিল যে আপনারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে হয়তো 5ই আগস্টের ঘটনাটি আর ঘটতো না। তো আপনারা তো সেই দাবিটি তখন মেনে নেননি, এখন কেন দুই হাজার আপনারা আট সালে দেখুন, 2008 সালে যে নির্বাচন, যেখানে তারা মাত্র 29+1 30টি আসন পেয়েছিল বিএনপি, এরপর তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহ অনেকটা হারিয়েই ফেলেছে। আপনি দেখুন 2018 সালে মির্জা ফখরুল 2 সিটে দাঁড়িয়ে বগুড়া থেকে নির্বাচিত, তার দলের আরো 6-7 জন নির্বাচিত হয়েছে, তাদেরকে সংসদে পাঠালেন। অথচ দলের মহাসচিব তিনি নির্বাচিত হয়েও সংসদে গেলেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এখন কি দেবে জবাব দিয়ে? এখন মির্জা ফখরুল সাহেবের সাথে আপনার খুবই মিষ্টি মধুর সম্পর্ক, আপনারা নানা রকম রাজনৈতিক আলাপ করেন। এখন আপনি বলেছেন যে আপনার কোনো পরিস্থিতি তৈরি হলে আপনি ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, এখন যোগাযোগ আছে কিনা? শোনেন, এগুলো হলো পলিটিক্যাল হিউমার। জনগণ খুশি হয়ে হাততালি দিলে তখন জনমতের প্রতিফলন। একটু রস কস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। একেবারে আপনি শুকনো গলায় কঠিন কঠিন কথা বলবেন, চেঁচিয়ে চেঁচিয়ে, সেটা মানুষ শুনতে চায়। আমি ফখরুল সাহেবকে নিয়ে বলি বা তিনি আমাকে নিয়ে বলেন, ওগুলো হচ্ছে পলিটিক্যাল হিউমার। যেমন আমি বলছি খেলা হবে, খেলা হবে, পাবলিক এটা খুব ভালোভাবে নিয়েছিল এবং জমেছিল সব মিটিং। এটা তো কোনো, এটা তো পলিটিক্যাল হিউমার। আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের নির্বাচনেও মমতা ব্যানার্জি, পরে আবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু খেলা হবে স্লোগানটাকে খুবই জনপ্রিয় করেছিলেন বিধানসভা নির্বাচন। এ নিয়ে কোনো কৌতুক করার তো বিষয় নেই। তাহলে রাজনৈতিক আসন্ন নির্বাচনে যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, তো সেই নির্বাচনেও কি তাহলে আপনার ডায়লগ থাকবে, খেলা হবে? সেই ইলেকশন হবে কিনা এ ব্যাপারে আমার গুরুতর সন্দেহ রয়েছে। কারণ এখানে বিএনপির সঙ্গে লন্ডনে যে সমঝোতা হলো, সে সমঝোতার আলোকে নির্বাচনের একটা নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে, অ্যাপ্রক্সিমেট একটা টাইম। কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষিত হয়নি। তবে এ নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য অনেক দল, ইসলামিস্ট অর্গানাইজেশন, এনসিপি, এরা কিন্তু প্রতিনিয়তই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে প্রকারান্তরে এই নির্বাচনের বিরোধিতাই করে যাচ্ছে। আচ্ছা, তো ফখরুল সাহেবের সাথে না হয় আপনার একটা রাজনৈতিক মিষ্টি মধুর সম্পর্ক, তো সাংবাদিকদের সাথে কি? আপনি যে সাংবাদিকদেরকে বলে দিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই যে মাসুদের ভয়ে এখন কোন সাংবাদিকই এই 16 বছরে সবাইকে প্রশ্ন করলে মাসুদ তুমি ভালো হয়ে যাও, আপনি কেউ বোধহয় সেটা, সেই ইতিহাসটা আপনি জানেন। আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সড়ক পরিবহন ও সেতু, প্রথমে যোগাযোগ, পরে সড়ক পরিবহন ও সেতু, তখন আমি আমার অধীনে যেসব দপ্তর অধিদপ্তর আছে এবং রাজপথে রাস্তা যেসব কর্মসূচি ছিল,
সেগুলোতে আমি যোগ দিতাম এবং আমার অধীনস্থ যেমন বিআরটি, যেমন বিআরটিসি, যেমন আহ, আমাদের আহ, সড়ক পরিবহনের যে রোডস এন্ড হাইওয়ে যে দপ্তর, তারপরে বাস, আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, রোড ট্রান্সপোর্ট অথরিটি, সে বিআরটি এর অফিসে যেখানে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের জন্য লোকজন আসে, সেখানে একজন কর্মকর্তা ছিলেন। ছেলেটিকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু বিআরটি এর কিছু কিছু কাজ আহ, যেটা গ্রাহকদের স্বার্থের বাইরে, সেখানে কিছু লেনদেন হতো। তো যে কারণে ও যেহেতু কর্মকর্তা, আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম, মাসুদ, অনেক হয়েছে, ভালো হয়েছে। মাসুদ কি ভালো ওখান থেকে এই মাসুদ কি ভালো শব্দটি, হয়েছিল? এই কথাটা এসেছে। এটা কোনো সাংবাদিককে আমি বলি। আচ্ছা, তো সেই মাসুদের সাথে কি আর যোগাযোগ হয়? সে কি ভালো হয়েছিল? আচ্ছা, যাচ্ছে। এ- সে দৃশ্য তো খারাপ না, ভিতরে কি আছে, কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের, সে কারণে আমি বলেছি। যাই হোক, কিন্তু সড়ক এবং আপনি যেহেতু সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার সময় প্রসঙ্গে এনেছেন, সেই সময়ে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বা বিমানবন্দরে বা গাজীপুরের যে 20 কিলোমিটারের সড়ক, সেই বিশেষায়িত লেনের কাজ দীর্ঘায়িত হয়েছে এবং 137টি বাস 1.5 বছরে কেনা হয়নি। এর পেছনে সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরি এবং আপনার যোগসূত্র রয়েছে। আপনার পছন্দের প্রতিষ্ঠান থেকে এই বাসগুলো কেনা হয়নি। আপনি কি এই বিষয়ে কোনো কিছু জবাব দিতে চান কিনা? জানবো না কেন? আমি আপনাকে বলবো, আমার মন্ত্রণালয়ে থাকাকালীন যারা ওখানে কন্ট্রাক্ট পেয়েছে, সেও বড় কাজ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে, যেখানে কাজ দেখার জন্য আমি 179 বার পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছি। বাংলাদেশের এমন কোনো রাস্তা নেই, সড়কের, রোডস এন্ড হাইওয়ে, যে রাস্তায় আমি যাই। দেখুন, এটা আমরা সেই যে বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট, এই প্রকল্পটি কাজ শেষ পর্যায়ে আমরা তখন সরকার থেকে বিদায় নিই। সে সময় এটা আমরা বিভিন্ন বাস কোম্পানির সাথে যোগাযোগ করেছি। ভারতের যে অশোক নিলেন, তারা আমাদের কিন্তু বিআরটিসির অধিকাংশ গাড়ি তারাই দিয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু তারা এ ব্যাপারে খুব তাড়াতাড়ি বাস দিতে পারবে, আর্টিকুলেট বাস দিতে পারবে, এমন নিশ্চয়তা না পাওয়া, আমাদের সচিব কোরিয়ান কোম্পানির সঙ্গে তখন একটা চুক্তিতে আবদ্ধ, এবং সেই বাস 2-3 মাসের মধ্যেই আসার কথা আছে। দেখুন, টাকা পয়সার লেনদেন এটা করিনি, ওকে হাত দিয়ে বলতে পারবো, কেউ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। পার্সেন্টেজ, কমিশন, এসব আমার জীবনেও আমি ভাবিনি।
250 খুনের মামলা আমি কোনোদিন একটা পিঁপড়েকেও ইচ্ছে মতো নিজের ইচ্ছায় খুন করেছি, মেরেছি, এমন নজিরও। কেন যে এসব অভান্তর কথা বলছি? এখন শেখ হাসিনাকে সব মামলায় জড়াতে হবে, শত শত মামলা দিয়েই প্রমাণ করতে হবে যে তিনি ফ্যাসিস্ট, খুনি। কিন্তু বাস্তবটা কি? তিনি খুনি হলে, ফ্যাসিস্ট হলে বাংলাদেশের জনগণ এখন তাকে কেন ফিরে পেতে চায়? কেন আজকে মানুষ শেখ হাসিনার দিকে আজকে ফিরছে? এবং তার দিন যতই যাচ্ছে, শেখ হাসিনার আমলেই ভালো ছিল, এ কথাগুলো মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। কিন্তু জনাব উবাইদুল কাদের, আপনাদের বর্তমান পরিস্থিতিতে 5ই আগস্টের পর গত এক বছরে আহ, জুলাই অভ্যুত্থানের পর আপনার দলের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, মামলা হামলার শিকার হতে হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আপনাদের শীর্ষ নেতাদের একটা অংশ দেশের বাইরে, আপনারা নিরাপদে দেশ থেকে চলে যেতে পেরেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যারা এই নির্যাতন সহ্য করছে, তারা হয়তো কোনোদিন আপনার সাথে দেখাও হয়নি, কিন্তু আপনার সাথে হয়তো একটা ছবিও তুলতে পারেনি। তারা এখন কারাভোগ করছেন, আহ, গৃহহীন, বাড়ি ছাড়া হয়েছেন, পরিবারের সাথে দেখা করতে পারছেন না। আপনি কি তাদের খোঁজ খবর নিচ্ছেন? তাদের জীবন প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনার সাথে কথা বলার হাফ আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে দীর্ঘ কথাবার্তা বলেছি। প্রতিদিনই 2 থেকে 3টি প্ল্যাটফর্মে আমি কথা বলি। আমাদের নেতৃত্ব প্রায় সব কয়টি জেলা, সাংগঠনিক জেলা এবং বিদেশেও অনেক প্ল্যাটফর্মে তিনি যুক্ত হয়েছেন এবং আমাদের অন্যান্য নেতারাও যুক্ত হচ্ছে। শুধু আমি একা নই, অন্যান্য নেতারাও প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। এবং আহ, কোনো কোনো প্ল্যাটফর্মে এমনও দেখা যাচ্ছে যে আজকের আলোচনা স্থগিত করে আগামীকাল আবারও করতে হচ্ছে। কারণ আমরা সেখানে নিজেরা বক্তৃতা করব, এই মানসিকতা নয়। আমাদের মানসিকতা ছিল আমরা তৃণমূলের কর্মীদের মনের কথা শুনি, তাদের কথা শুনে আমরা বাস্তবে কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেটা আমরা আমাদের নেত্রীকে আপনার অবহিত। দলের দলের কারণে, রাজনৈতিক দলের আদর্শ ধারণ করার কারণে যারা জেলে গেছেন, তাদের রাজনৈতিক এই মামলাগুলো পরিচালনা করবার জন্য দল থেকে কি তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে? খুব লার্জ স্কেলে দেওয়া হচ্ছে এমনটা আমি বলবো না, তবে এই নেতা কর্মীদের মামলা, তাদের আর্থিক অসচ্ছলতা, এইসব ব্যাপারে দলের সভানেত্রী নিজেই উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন। এবং যেসব কর্মী, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কেউ একেবারেই পঙ্গু, এইসব পরিবার এবং এইসব ভুক্তভোগীদের ভিকটিমসদেরও দল থেকে সাহায্য করা হচ্ছে। আচ্ছা, তো জুলাই আন্দোলনে যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন এবং যারা আহত হলেন, নিহত হলেন, সেই পরিবারদের সাথে গত এক বছরে আপনারা যোগাযোগ করেছেন কিনা? সেটাও আমাদের নেত্রীর একটা সেল আছে, তার মাধ্যমে তিনি সেই যোগাযোগও
অব্যাহত রেখেছেন, এটাই আমি জানি। তো কিভাবে আপনার দলের কার্যক্রম চলছে? আপনি বলছিলেন যে আমাদের এই শোতে আসার আগে 8 ঘন্টা আগে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন। তো আমরা জেনেছি যে কলকাতায় বা ভারতে আওয়ামী লীগ একটি কার্যালয় খুলেছে, বিবিসির প্রতিবেদন থেকে আমরা এটি জেনেছি। এখন কি আপনাদের কার্যক্রম কি ভারত থেকে চলছে, টেলিগ্রামে চলছে, হোয়াটসঅ্যাপে চলছে, ফেসবুক চ্যানেলে চলছে, নাকি এ টিমের মাধ্যমে যে পেজটি আছে সেখানে যেভাবে চলুক, কোনো কার্যালয় স্থাপন করে বা ভাড়া নিয়ে আমরা কাজ করছি, এ অভিযোগ একেবারে অসত্য। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, যে যেখানে আছে কথা বলছি, কিন্তু আমরা কার্যালয় স্থাপন করি, এটা তো 71 নয়। এখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত করবো আর একটা দেশ, এর তো কোনো সুযোগও নেই, বাস্তবতা নেই। কেন আমরা এটা করব? আমরা যে জায়গাটিতে আসলে আপনার আহ, 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 মতামত জানতে চেয়েছিলাম যে তৃণমূলের নেতাকর্মীদের এখন যোগাযোগের বা আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা কোনো কার্যালয় খোলেননি ভারতে। না, অ্যাবসলিউটলি আচ্ছা। না। তো 5ই আগস্টের এই সরকার পরিবর্তনের পর পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে, যত গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে, তারপর তাদের নেতৃত্বের একটা পরিবর্তন আসে। তো আপনার দলের এই আহ, দায় তাহলে কে নেবে? 5ই আগস্টের আওয়ামী লীগের এই 16 বছরের শাসনের পতনের পর এই দায়টি কার? সাধারণ সম্পাদক হিসেবে আপনার, না আপনার দলের সভানেত্রীর, নাকি আপনার সামগ্রিক? আপনারা কি দল থেকে কোনো মূল্যায়ন করেছিলেন কিনা? আর করলে দেখুন, আমাদের দলে একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। আমাদের দল 3 বছর পর পর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত, দলীয় কাউন্সিল। আমি তৃতীয়বারের জেনারেল সেক্রেটারি। আমার টার্ম শেষ হবে আগামী ডিসেম্বর, এবং ডিসেম্বরে যখন আমার টার্ম শেষ হবে, তখন যদি দলের স্বার্থে দলীয় কর্মকাণ্ড পরিচালনা নয়া নেতৃত্বের তাগিদ অনুভূত হয়, এ ব্যাপারে আমাদের সভাপতি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন অথবা দলীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করবেন, এটা তারই সিদ্ধান্ত। কিন্তু আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? আপনার কি কোনো ভুল আমার মূল্যায়ন একটা, আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালে 3বারের সাধারণ সম্পাদক। আমি 1996 থেকে 2001 এই সময়কাল সহ 18 থেকে 19 বছর মন্ত্রী, সরকারের মন্ত্রী। আমি মনে করি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি আমাকে অনেক দিয়েছেন। আমার ঋণের কোনো শেষ নেই। আমি নতুন করে দলের কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছে আমার নেই। এখন আমি যতটুকু পারি দলের সেবা, নেত্রী যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালনের পালনে সচেষ্ট থাকবে। আমার নতুন করে কোনো অভিলাষ।
আপনার অভিলাষ নেই, কিন্তু আপনার দায়িত্বকালীন সময়ে দলের এই যে পতন হলো, 5ই অগাস্ট ঘটলো, আপনার দলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে চলে গেল, আসলে কি সিদ্ধান্ত হয়েছিল আপনাদের যে 4 তারিখে আপনাদের সমাবেশ, বা সকলকে, সকল নেতাকর্মীদের আপনারা রাজপথ ছেড়ে চলে যেতে বললেন? সেটা বোধহয় কারণটা আপনি জানেন না। প্লিজ একটু যদি বলেন। কারণটা হচ্ছে তখন দেশব্যাপী কারফিউ। কারফিউ কে দিল? সরকার। এখন কারফিউ আমরা দিয়ে যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেখানে আমরা কিভাবে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিকে উপেক্ষা, আমরা কিভাবে জমায়েত করব, এই সিদ্ধান্তের সেটা একটা বড় প্রশ্ন ছিল। তো তাহলে আমরা জমায়েত তো রাজপথে, রাজপথে এই লক্ষ লক্ষ জনতা নেমে গেল, তাহলে সেনাবাহিনী কি আপনাদের নিয়ন্ত্রণে ছিল না শেষ পর্যন্ত? দেখুন, দৃশ্য তো তাই। আপনি কি বলবেন তাহলে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে, একটি কু হয়েছে তবে বাংলাদেশ? আমি বলবো না, তাদের নীরবতা মুখেই যে মব আফসার সেটা হতে পেরেছে। না, সেনাপ্রধান তো চাইলে ক্ষমতা নিজেই নিয়ে নিতে পারতেন, তো সেনাপ্রধান তো ক্ষমতাও নিচ্ছেন না। তো তাহলে আপনি কেমন করে বলবেন যে সেনাবাহিনী আহ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি তো এ কথা বলছি না, আমি বলছি নীরবতার মুখে। আপনি আরেকটি টেলিভিশন অনুষ্ঠানে তাদের নীরবতা রহস্যময়। এ রহস্যের যে গভীর, সেখানে যদি আপনি অনুসন্ধান করতে যান, ইফ ইউ ওয়ান্ট টু delve deep into the matter, তখন আপনি বুঝতে পারবেন 5ই আগস্ট তাদের নীরবতার মুখে এমন একটা ঘটনা ঘটল। আবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সেনাবাহিনীর নীরব উপস্থিতির মুখে সে বাড়িটি পুড়িয়ে ফেলা হলো, ভস্মীভূত। তারপর গোপালগঞ্জে সমাবেশ ছিল এনসিপি, সদ্য গঠিত ইউনুসেফ তল্পি বাহক দল। সেই এনসিপি সেখানে গিয়েছিল, তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর মাজার, বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি। কিন্তু সেনাবাহিনী, আমরা দেখলাম জি, সেদিন এনসিপি কে গোপালগঞ্জে সমাবেশ করতে সেটি আমরা বুঝেছি, আমি পরের ঘটনাটি, সেনাবাহিনী সেটি 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 নিয়ে বিতর্ক রয়েছে, এবং সহায়ক শক্তি ছিল, তারা গুলিবর্ষণ করেছে, তারা এনসিপি নেতাদের তাদের বহরে আশ্রয় দিয়েছিল, পলায়নে সহযোগিতা করেছিল। এখানে সেনাবাহিনীর নিরপেক্ষতা কোথায়? সেটাই আমাদের প্রশ্ন। কিন্তু সেনাবাহিনী সেই সময় যদি ভূমিকা না রাখতো, এখানে আরো, শুনছি না। সেনাবাহিনী যদি সেই সময়ে ভূমিকা পালন না করতো 5ই আগস্টে, তাহলে তো আরো হত্যাকাণ্ড হতো।
আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনার দলের নেতাকর্মীদের এখন বর্তমান নির্দেশনা কি, এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। কিরকম কিভাবে দল পরিচালনা হচ্ছে, তারা নির্দেশনা কোথায় পাচ্ছে, এবং এবং অনেকে নির্দেশনা? আমাদের সভাপতি, তার নেতৃত্বেই আমরা সংগঠিত হচ্ছি। দেশের বাইরে, দেশের ভেতরে, সর্বত্র আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাই আমাদের নির্দেশ দিচ্ছেন, নির্দেশ প্রদান করছেন। আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আহ দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে যেতে চাইছেন, যদি সেটি কাউন্সিল মনোনয়ন করে, সেটি ডিসেম্বরে হবে। কিন্তু এই মুহূর্তে আরেকটি আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশে। যেমন সোহেল তাজ এবং তাজউদ্দিনের পরিবারকে ঘিরে নতুন আরেকটি আওয়ামী লীগ তৈরির একটি আলাপ উঠেছে বাংলাদেশে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা হাস্যকর। আওয়ামী লীগের ইতিহাসে এরকম দলছুটদের নিয়ে দল করা অনেক চক্রান্ত হয়েছে। পাকিস্তান আমলে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে। এই দেশে আহ জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এদের সকলেরই আমলে আওয়ামী লীগকে ভেঙে নতুন আওয়ামী লীগ গঠনের তৎপরতা ছিল, কিন্তু এইসব তৎপরতা কোনোদিনও সফল হয়নি। এইসব প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল, এমনকি ত্যাগী নেতা কর্মীরা সংযুক্ত হয়নি। এখন আরো একটি বিষয়, আমরা অনুষ্ঠান প্রায় শেষ করব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু আহ, আহ, যে মামলাগুলো চলছে এই মামলাগুলো শেষ না করে আহ, জাতীয় নির্বাচনের কথা বলছে এনসিপি, এবং আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনি সহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলাগুলো শেষ না করে এনসিপি বলছে নির্বাচন হবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এনসিপির বিষয়টা এনসিপি কে বলতে দিন। এনসিপির বক্তব্য, এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, থাকার প্রশ্ন। ওটা তাদের নিজস্ব ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি, পদের ভাগাভাগি, এইসব নিয়ে, এটা তাদের নিজস্ব এজেন্ডা, এটা আমাদের এজেন্ডা নয়। জনাব ওবায়দুল কাদের, আপনার আহ, বর্তমান অবস্থান, যদিও এটি আপনার ব্যক্তিগত এবং প্রাইভেট কোয়েশ্চেন, আপনার বর্তমান অবস্থান কোথায়, এবং কিভাবে আপনি সেখানে গেছেন, এই বিষয়টি যদি আপনি একটু, অনেকে জানতে চেয়েছে আপনি কোথায় আছেন এখন, আপনি চাইলে উত্তর দিতে পারেন। আমি দেশের বাইরে আছি, কোথায় আছি এটা আমি বলবো। আচ্ছা, আপনার দলের অসংখ্য নেতাকর্মীরা একটি চেইন অফ কমান্ডের পতন ঘটেছে বলে দাবি করছেন, এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন চান, আহ, এবং আপনার দলটির মধ্যে বিভাজন দেখা দিয়েছে। আহ, যারা তৃণমূলে আছেন তারা, আপনারা যারা দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়, তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে দায়িত্ব থেকে সরে যেতে হবে এমন দাবিও তুলছেন। তো আপনি কি মনে করছেন আওয়ামী লীগের মধ্যে এই বিভাজনটি অনেক বেশি স্পষ্ট হয়েছে গত এক বছরে, এবং একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটিও অনেক বেশি দলটির নতুন করে ভাঙন তৈরি করছে? আপনি এটাকে কিভাবে দেখেন? এটা কোনো ভাঙন নয়। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বিচ্ছিন্নভাবে রাজনীতিতে প্রতিযোগিতা হতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা,
তবে প্রতিযোগিতাটা অসুস্থ বলে সমস্যা। প্রতিযোগিতা সুস্থ হলে সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য সেটা শুভ। আমাদের দলের সবচেয়ে বিউটি হচ্ছে এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমরা সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে আমরা ঐক্যবদ্ধ। আচ্ছা, যারা বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ নন এবং আরেকটি আরেকটি দল গঠন করতে চাচ্ছেন, যেমন সোহেল তাজের কথাগুলো এসছে, তো এখন সোহেল তাজ এবং তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা কি এখনো আওয়ামী লীগের সদস্যপদ রয়েছে? তাদের এই কর্মকাণ্ডের কারণে কি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? এসব সিদ্ধান্ত এখন নেয়ার মতো বাস্তব অবস্থা নেই। তবে আমরা সবকিছু ক্লোজলি মনিটর করছি, আমরা দেখছি কারা কি করছে। প্রত্যেকেরই কাজের মূল্যায়ন হবে, কে ভালো করছে কে খারাপ করছে, কে দলের স্বার্থ বিরোধী হয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের ব্যাপারেও দলের একটা মূল্যায়ন অবশ্যই সময় মতো পাওয়া যাবে। আমার শেষ প্রশ্ন, আপনি যেমনটা বলেছিলেন যে 5ই আগস্টের, এবং আপনার দল থেকে দলীয় সভানেত্রীও বহুবার বলেছেন, এই অভ্যুত্থানের পেছনে আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এখানে অর্থ লগ্নি হয়েছে, মেটিকুলাসলি এটা ডিজাইন হয়েছে। তো এখনো আপনারা কি মনে করেন কিনা নির্বাচনে আন্তর্জাতিক শক্তির, আপনার দলটি অংশগ্রহণ করতে হলে তো আন্তর্জাতিক কমিউনিটির সমর্থন প্রয়োজন, তো আন্তর্জাতিক কমিউনিটির এই সমর্থন কি তাহলে আপনারা চান? আবার একইভাবে আন্তর্জাতিক কমিউনিটির সমর্থনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হলে সেখানেও আন্তর্জাতিক কমিউনিটির বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে প্রক্রিয়াটি কি হবে? আমরা অ্যাজ এ হোল আন্তর্জাতিক কমিউনিটির আমরা বিরুদ্ধে। এখন আমরা বাংলাদেশে যেটা ঘটেছে অগাস্টের 5 তারিখে, তার পেছনে ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের একটা ডিপ স্টেট এজেন্ডা আছে, যার লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ এবং পাকিস্তান তার পরাজয়ের প্রতিশোধ নিতে 71-এ 75-এ চক্রান্ত করেছে। অবশেষে 2024 সালে এসে পাকিস্তানিদের ষড়যন্ত্র সব কিছু, টেরোরিস্ট আছে, ছাত্র সমাজকে মিসলিড করা হচ্ছে, ভুল তথ্য দিয়ে তাদেরকে একটা আপনি যদি একটু পেছনে গিয়ে বসেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে জনাব ওবায়দুল কাদের, আপনি যদি, ঠিক আছে, এখন ঠিক আছে। ডিলিউশনাল যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা তো, পাকিস্তান আছে এবং তখন ওয়াশিংটনে বাইডেন প্রশাসন, তারাও ছিল। তো এখন আপনি কি মনে করেন তাহলে জুলাই অভ্যুত্থানের পেছনে সেনাবাহিনী এবং প্রফেসর ডক্টর ইউনূস, এনসিপির শীর্ষ নেতারা বা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল? অবশ্যই
ঢাকার ওয়াশিংটনের যে দূতাবাস, সেই দূতাবাস থেকে এই ছাত্র নেতাদের গাইড করা হয়েছিল। তারপরে শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছিল, এমনকি ফান্ডিং করার অভিযোগও আসছে। ইউএসএইড এর মাধ্যমে উপদেষ্টাদের কারো কারো হাতে আন্দোলনের নামে ফান্ডিং হয়েছিল। এগুলো এখন আস্তে আস্তে সবই বেরোচ্ছে, কোনো কিছু গোপন থাকবে না। তো আপনারা 16 বছর ক্ষমতায় ছিলেন, কেন আপনাদের মেকানিজম কোনোটাই কাজ করলো না একটি বাইরের দেশ এসে দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, ছাত্র জনতা, সুশীল সমাজ, তারপরে এনজিও, বিশ্ববিদ্যালয়, সকল কিছুর আহ, কে ডিজাইন করবার সুযোগ পেল? তাহলে আপনারা আপনার গোয়েন্দা বাহিনী তাহলে কি কাজ করেছে? আপনার সোর্স, আপনার রাজনৈতিক আহ, 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 দলের নেতাকর্মীরা কি করেছে? তাদের কাছে কি কোনো তথ্য ছিল না এগুলো যে হচ্ছে? কোনো তথ্য ছিল না এমন না। তবে ঘটনার পরিণতি এ পর্যায়ে দাঁড়াবে, সেখানে হয়তো আমাদের আহ, পরিস্থিতি মূল্যায়নের আহ, মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝিও ছিল। একটু ওই যে পেছনে আমি গিয়ে বলেছি, একটু পেছনে গিয়ে বসতে ঢাকায় আমাদের বিশাল একটা জমায়েত হওয়ার কথা 1 তারিখে। একটু পেছনে গিয়ে যদি কাইন্ডলি বসেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে। সেই জমায়েতটি আমরা সেনা মোতায়েনের কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আর সেই সেনাবাহিনীকে দেখলাম একেবারে নিস্তব্ধ নীরব হয়ে দাঁড়িয়েছে, কোথাও কোথাও তাদের স্বাগত জানিয়েছে চলমান মিছিলে, এমনটিও আমরা দেখেছি। আর তখন কার কি ভুল তথ্য যাদের সরবরাহ করার নিয়মের মধ্যে ছিল, তারা যথাসময়ে তথ্য সরবরাহে ফেল করেছে কিনা, আপনি ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেটাও আমাদের মধ্যে চর্চা আছে। তবে চূড়ান্ত মূল্যায়ন আমরা যখন বাংলাদেশে ফিরে যাব, ইনশাল্লাহ না ফিরব। তো তখন তো অনেক দেরি হয়ে যাবে, নির্বাচন হবে একটি সামনে, সেটিতে আরো 2 বছর কমপক্ষে কিসের টার্ম। নির্বাচন? নির্বাচন হবে আপনি কি করে বলতে পারেন? নির্বাচন হবে না। আপনি কিভাবে ঠেকাবেন মানে আপনার আপনার দলীয় নেত্রী ভারত থেকে কিভাবে থেকে যাবে, ঠেকাতে হবে না, থেকে যাবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। তাহলে আপনি ইঙ্গিত দিলেন খেলা হবে আসলে? আমরা তো আসলে নেই, তাহলে বলবো। আপনি কি মনে করেন তাহলে এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং এই এই কারণে নির্বাচনটি আসলে ভেস্তে যাবে? এসব কারণে না। মূল কারণ হচ্ছে এ অবৈধ দখলদার, এ রহস্য পুরুষ, এই প্রতারক অ্যাডমিনিস্ট্রেশন, ইউনূস প্রশাসনে নির্বাচন
করতে চায় না, সেটা প্রমাণ। তো প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকার, অন্তর্বর্তী সরকারই তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বললেই কি হলো? নির্বাচন না হওয়ার জন্য বিশৃঙ্খলা তারাই তৈরি করে। তাহলে এনসিপি যা কিছু বলছে, আপনি কি মনে করেন এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানবো না, এনসিপি? এনসিপি কি বলছে সেটা আমাদের বিবেচনার বিষয়। আমরা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রতারণাপূর্ণ কৌশল, সেটা দেখেই আমরা উপসংহার টানছি। অনেক ধন্যবাদ জনাব ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের প্রতি আমাদের আহ, আহ, দুঃখ প্রকাশ করছি। কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, মাঝখানে লাইভ বন্ধ হয়েছে। কিছু ত্রুটির কারণে আমাদের এই লাইভটি যথাসময়ে আপনারা দেখতে পারেননি, আপনারা পরে দেখছেন। এ কারণে আপনাদের প্রতি আমাদের দুঃখ প্রকাশ রইল। নিশ্চয়ই আবারও অন্য কোনো এক সময় জনাব ওবায়দুল কাদের আমাদের সাথে সময় দেবেন, আসবেন, আপনাদের প্রশ্ন তখন নেব। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কোনো প্রশ্ন নিতে পারিনি, কারণ আমাদের যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে আমরা প্রশ্নগুলো